আসসালামু আলাইকুম। জমি রেজিস্ট্রেশনের পূর্বে কয়েকটি বিষয় অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনা করতে হয়। দেখা যায় যে এমন অনেক ব্যক্তি আছে তারা জমি ক্রয় করে অনেক কষ্টসাধ্য টাকা দেওয়ার মাধ্যমে, বা এমন অনেক ব্যক্তি থাকে তাদের সারা জীবনের একটা স্বপ্ন থাকে যে তারা এক খণ্ড জমি কিনবে এবং সেই জমিতে মাথা গোঁজার একটা ঠাঁই পাবে। এরপরে দেখা যায় যে এই কষ্টসাধ্য টাকা বা সারা জীবনের উপার্জন দ্বারা যে জমিটি তারা কিনে থাকে সেই জমিটি রেজিস্ট্রেশনের সময়ে অনেক ব্যক্তি আছে ভুল করে থাকে। আর এই ভুল করার কারণে পরবর্তীতে প্রত্যেকটা ব্যক্তিকেই পস্তাতে হয়। এমনকি এত স্বাদের যে জায়গা বা এত স্বাদের যে জমি, এই জমিটিও তাকে ছেড়ে দিতে হয়। যার কারণেই মূলত আজকের এই ভিডিওটি। অর্থাৎ আপনি যদি এমন একজন ব্যক্তি হয়ে থাকেন যিনি জমি ক্রয় করবেন বলে চিন্তা ভাবনা করছেন, বা পূর্বে জমি ক্রয় করেছেন এখনও রেজিস্ট্রেশন করেননি, অর্থাৎ জমি ক্রয় করার মাধ্যমে বর্তমানে রেজিস্ট্রেশন করবেন বলে চিন্তা ভাবনা করছেন, অথবা এমন ব্যক্তিও যদি হয়ে থাকেন যে পূর্বে জমি ক্রয় করেছিলেন এবং রেজিস্ট্রেশনও করেছিলেন কিন্তু সেখানে আপনার বড় আকারে কিছু ভুল রয়ে গিয়েছে, যে ভুলগুলো সমাধান না করতে পারলে পরবর্তীতে হয়তো ওই দলিল অনুযায়ী আপনি আপনার জমি টিকিয়ে রাখতে পারবেন না। কেননা বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনটি পাশ হয়েছে, আর এই আইনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সঠিকভাবে কোনো জমির মালিকানার প্রমাণপত্র যে ব্যক্তি থাকবে শুধুমাত্র সেই ব্যক্তি ওই জমির মালিক হিসেবে নিজেকে দাবি করতে পারবে। অন্যথায় কোনো ব্যক্তি যদি মালিকানার প্রমাণপত্র হিসেবে তার একটি দলিল থাকলেও যদি সে দলিলটি প্রমাণপত্র হিসেবে কোনো ব্যক্তির সামনে উপস্থাপন করে বা আইনের সামনে উপস্থাপন করে, সেক্ষেত্রে ওই দলিলে যদি বড় আকারে ভুল থাকে, যে ভুলের কারণে দলিল তার পাওয়ার হারাবে, দলিল তার শক্তি হারাবে, এমন যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এ ধরনের ভুল দলিল নিয়ে আপনি কোনোভাবেই আপনার জমির মালিকানা টিকিয়ে রাখতে পারবেন না। তাহলে ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, কেননা আপনি জমি ক্রয় করার পর যখন রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশনের পূর্বে এই কাজগুলো অবশ্যই আপনাকে করে নিতে হবে। বাংলাদেশের মানুষ সাধারণত জমি সম্পর্কে অনেকটাই অসচেতন, যার কারণে জমি রেজিস্ট্রেশনের সময় অনেক ব্যক্তি আছে তারা এই ভুলগুলো করে থাকে, যে কারণে এই ভুলগুলো আর কোনোভাবেই করা যাবে না। এক নম্বরে জমি রেজিস্ট্রেশনের পূর্বে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি যে ব্যক্তি থেকে জমি ক্রয় করছেন সেই ব্যক্তি জমিটির মালিকানা পেয়েছে কিভাবে সেটা আগে তার থেকে শুনে নেবেন। তিনি যদি বলে যে তিনি ক্রয় সূত্রে জমির মালিকানা পেয়েছে, তাহলে অবশ্যই তিনি যে ব্যক্তি থেকে জমি ক্রয় করেছিলেন এবং তার মাধ্যমে যে দলিলটি উনি সম্পাদন করেছিলেন বা একটি দলিল তৈরি করেছিলেন সেই দলিলটি চেয়ে নেবেন এবং দলিলটি যাচাই বাছাই করে দেখবেন যে দলিলে কোথাও কোনো ধরনের ভুল ভ্রান্তি আছে কিনা। এমনকি আপনার মনে যদি কোনো ধরনের সন্দেহ লাগে সেক্ষেত্রে আপনি দলিলের একটি নাম্বার থাকে, দলিল রেজিস্ট্রেশনের একটি তারিখ থাকে, ওই তারিখ এবং নাম্বার অনুযায়ী আপনি উপজেলা যে সাব রেজিস্ট্রি অফিস আছে ওখানে যাওয়ার মাধ্যমে আপনি সার্চ দিয়ে আপনি দলিলটির সঠিকতা যাচাই করে নিতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে আপনাকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে ওই ব্যক্তি যদি ক্রয় সূত্রে জমির মালিক হয়ে থাকে তাহলে অবশ্যই উনি ওনার ওই দলিলটি নামজারি করেছে কিনা, অর্থাৎ একটি নামজারি খতিয়ান তার থেকে চেয়ে নেবেন। যদি ওনার নামজারি করা থাকে তাহলে ওই নামজারি খতিয়ান অনুযায়ী উনি ওনার নিকটস্থ ভূমি অফিসে যাওয়ার মাধ্যমে হোল্ডিং খুলে উনি খাজনা প্রদান করেছে কিনা এই বিষয়টিও আপনি নিশ্চিত হয়ে নেবেন। যদি দেখেন যে ওনার সমস্ত বিষয়গুলো সম্পূর্ণ করা আছে বা সম্পন্ন করার পর উনি ওনার জমিটির দখলেও আছে, এক্ষেত্রে আপনি নিশ্চিন্তে ওই জমিটি ক্রয় করতে পারবেন। তবে এখানে আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে ওই দলিলে ওই ব্যক্তি যার থেকে জমিটি ক্রয় করেছিলেন সেই ব্যক্তি কিভাবে মালিকানা পেয়েছিল। যদি সেই ব্যক্তি ক্রয় সূত্রে মালিকানা পায় তাহলে অবশ্যই সিএস রেকর্ড থেকে এসএ রেকর্ড থেকে বর্তমান যে আরএস রেকর্ড বা বিআরএস রেকর্ড পর্যন্ত প্রত্যেকটা রেকর্ডের সাথে মিল রেখে উনি প্রকৃত মালিক থেকে জমি ক্রয় করেছিলেন কিনা এই বিষয়টি অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে। পরবর্তীতে আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যদি দেখেন যে প্রত্যেকটা রেকর্ডের সাথে মালিকানা যে ধারাবাহিকতা সে ধারাবাহিকতা ঠিক আছে, এরপরেও আপনাকে আরেকটি বিষয় বা আরেকটা তথ্য আপনাকে সেখানে নিতে হবে। সেই তথ্যটি হচ্ছে যে ব্যক্তি থেকে ওই ব্যক্তি জমি ক্রয় করেছিলেন তিনি যতটুকু অংশের মালিকানা পেয়েছিল বা যতটুকু অংশ অনুযায়ী ওনার মালিক হওয়ার কথা ছিল ঠিক ততটুকু অংশ অনুযায়ী উনি জমি দলিল করেছিলেন কিনা বা উনি জমিটি বিক্রয় করেছিলেন কিনা। এমন অনেক ব্যক্তি আছে ওনারা দলিলে যদি জমির পরিমাণ বেশি উঠিয়েও থাকে পরবর্তীতে সাধারণত অংশ অনুযায়ী নামজারি করার সময় সেই অংশটা কিন্তু আর টিকে না। যার কারণে অবশ্যই আপনাকে এমন ব্যক্তি থেকে জমি ক্রয় করতে হবে যে ব্যক্তি সিএস থেকে এসএ, এসএ থেকে আরএস প্রত্যেকটা রেকর্ড পর্যন্ত ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে মালিকানার
সঠিকতা মেনটেন করেছে এবং পাশাপাশি উনি যতটুকু অংশের মালিক সেই পরিমাণ জমি উনি বিক্রয় করছে বা তার থেকে কম বিক্রয় করছে, যেন এমন না হয় যে উনি যতটুকু অংশের মালিক তার থেকে বেশি বিক্রয় করছে। তাহলে পরবর্তীতে কখনও আপনি ওই জমি বা আপনি যদি ওই জমি ক্রয় করে থাকেন তাহলে অংশের থেকে বাইরে যে জমিটি ক্রয় করেছেন সেটা আপনি টিকিয়ে রাখতে পারবেন না। এরপর আপনাকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে, বর্তমানে যে ব্যক্তির থেকে আপনি জমি ক্রয় করবেন বলে মনস্থির করেছেন সেই ব্যক্তি যদি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে তাহলে অবশ্যই সর্বশেষ যে রেকর্ড, এই সর্বশেষ রেকর্ডে ওনার নাম অন্তর্ভুক্ত আছে কিনা এই বিষয়টি আপনি যাচাই করে নেবেন। আর যদি ওনার পিতার দিক থেকে বা ওনার মায়ের দিক থেকে উনি মালিকানা পান বা উত্তরাধিকার সূত্রে মালিকানা পান, সেক্ষেত্রে ওনার পিতার বা মায়ের নামে যে রেকর্ডটি করা আছে তার দিক থেকে ওনার যে রক্তের সম্পর্ক এটা যাচাই করার জন্য আপনি অবশ্যই ওনার কাছ থেকে একটি ওয়ারিশান সনদ বা একটি ওয়ারিশ সার্টিফিকেট তার থেকে চেয়ে নেবেন। এই ওয়ারিশান সনদ বা ওয়ারিশ সার্টিফিকেটটি আপনি চেয়ে নেওয়ার পর এই ওয়ারিশান সনদের বা সার্টিফিকেটের সঠিকতা যাচাই করার জন্য আপনি অবশ্যই ওনার যে ইউনিয়ন পরিষদ আছে বা উনি যদি পৌরসভার বাসিন্দা হয় তাহলে ওনার যে পৌরসভার আন্ডারে যে পৌর মেয়র থাকেন বা যে পৌরসভা থাকে সেখানে যাওয়ার মাধ্যমে আপনি এই তথ্যটি যাচাই বাছাই করে নেবেন যে সঠিক অর্থে এই ব্যক্তি ওই যার ওয়ারিশ হিসেবে উনি জমি বিক্রয় করতে চাচ্ছে তার সঠিক উত্তরাধিকার কিনা। যদি বিষয়টি দেখেন যে হ্যাঁ সঠিক, তাহলে আপনি নিশ্চিন্তে জমি ক্রয় করতে পারবেন। এরপর আপনাকে যে বিষয়টি বিবেচনা করতে হবে বা যে বিষয়টি যাচাই করতে হবে সেটি হচ্ছে, যদি ওই ব্যক্তি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে তাহলে অবশ্যই ওনারা যদি একাধিক ওয়ারিশ সেখানে মালিকানা পায় সেক্ষেত্রে ওনাদের ভিতরে বন্টননামা দলিল বা বাটোয়ারা দলিল করে নিয়েছেন কিনা বা রেজিস্ট্রেশন বন্টননামা দলিল সম্পাদিত হয়ে আছে কিনা এটি তার থেকে চেয়ে নেবেন। কেননা বন্টননামা দলিল ছাড়া আপনি যদি কোনো জমি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে আপনাকে চরম আকারে ঠকতে হবে। কারণ বন্টননামা দলিলের মাধ্যমে ওয়ারিশদের ভিতরে কে কোন জায়গায় জমি ভোগ দখল করবে বা কে কোন জায়গার কোন দিকে জমি সারা জীবনের জন্য নিশ্চিত ভোগ দখল করতে পারবে এই বিষয়টি মূলত নিশ্চিত করা হয়ে থাকে বন্টননামা দলিলের মাধ্যমে। যার কারণে যদি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পায় এমন ব্যক্তি থেকে জমি ক্রয় করেন সেক্ষেত্রে অবশ্যই একটি বন্টননামা দলিল বা বাটোয়ারা দলিল তেনারা নিজেদের ভিতরে সম্পাদিত করে নিয়েছে কিনা এই বিষয়টি অবশ্যই আগে থেকে যাচাই বাছাই করে নেবেন। আর যদি দেখেন যে ওনারা নিজেদের ভিতরে জাস্ট আপোষ মীমাংসার মাধ্যমে ভোগ দখল করছে এবং সেই ক্ষেত্রে উনি যে জমিটি বিক্রয় করছে সেখানে ওনার অংশ আছে অল্প এবং ওই অংশের ভিতরে বা ওই জমির ভিতরে আরও অন্য ভাই বোনেদের অংশ আছে, এমন কোনো জমি কিন্তু আপনি বর্তমানে এই সময়ে এসে কোনোভাবেই ক্রয় করতে যাবেন না। তাহলে পরবর্তীতে আপনি ওই জমি চিরস্থায়ীভাবে যেখানে কিনছেন, যে দাগটা ভোগ দখলের উদ্দেশ্যে কিনছেন সেটা চিরস্থায়ীভাবে আপনি ধরে রাখতে পারবেন না। এই কারণে অবশ্যই একটি বন্টননামা দলিল বা বাটোয়ারা দলিল দেখার মাধ্যমে কেবল ওয়ারিশ সূত্রে মালিক হয়েছে এমন ব্যক্তি থেকে জমি ক্রয় করবেন। এরপরে আপনাকে যে বিষয়টি যাচাই করতে হবে সেটি হচ্ছে, যে জমিটি আপনি ক্রয় করছেন সেই জমিটির দাগ নাম্বার আপনি সেই ব্যক্তির থেকে চেয়ে নেবেন এবং মৌজা নাম্বার এবং জেল নাম্বার অনুযায়ী যে দাগ নাম্বার বলবে সেই দাগ নাম্বারে আপনি ওই অঞ্চলে যে ম্যাপ আছে বা যে নকশা আছে সেই ম্যাপে ওই দাগে জমির পরিমাণ সঠিক আছে কিনা এটা যাচাই করে দেখবেন। অনেক সময় এরকম হয় যে আপনার দলিল বা খতিয়ানে জমির পরিমাণ ঠিক আছে কিন্তু ম্যাপে জমির পরিমাণ কমে গিয়েছে। যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি কোনোভাবেই কিন্তু ওই জমি ক্রয় করবেন না। আর যদি ক্রয় করেন তাহলে ম্যাপে যতটুকু জমি পাবেন সেইটুকু পরিমাণ আপনি রেজিস্ট্রেশন করবেন, এমনকি সেই পরিমাণ জমি আপনি তার থেকে ক্রয় করার মাধ্যমে তাকে সেই পরিমাণ জমির টাকা আপনি পরিশোধ করবেন। যদি সেই ব্যক্তি এমন বলে যে আমার তো দলিলে জমি আছে, আমার খতিয়ানে জমি আছে, আমার ম্যাপে কমে গিয়েছে, পরবর্তী রেকর্ডে এটা ঠিক হয়ে যাবে, তাহলে আপনি তাকে বলবেন যে আমি পরবর্তী রেকর্ড পর্যন্ত এই জমিটা নেব না, যদি পরবর্তী রেকর্ডে ঠিক হয়ে যায় তাহলে আমি ওই জমি কিনতে রাজি আছি। তাছাড়া বর্তমানে আপনার ম্যাপে বা নকশায় যে পরিমাণ জমি আছে আমি শুধু এই পরিমাণ জমি কিনবো, এখন আপনি যদি চান তাহলে আমি এটা কিনতে রাজি আছি। এই বিষয়টি কিন্তু আপনাকে ভালোভাবে উপলব্ধি করতে হবে এবং এই বিষয়টি আপনি যদি নিজে যাচাই করতে না পারেন তাহলে একজন ভালো দক্ষ সার্ভেয়ারের কাছে ওই ম্যাপ নিয়ে যাওয়ার মাধ্যমে আপনি ওই জমিটি পরিমাপ করে দেখবেন যে সঠিক অর্থে জমিটি ম্যাপে কতটুকু আছে। এই বিষয়টি অনেকেই ইনশিওর করে না এবং পূর্বে এটা নিশ্চিত না হয়ে জমি ক্রয় করে ফেলে, দলিল অনুযায়ী খতিয়ান অনুযায়ী জমি ক্রয় করে পরবর্তীতে নকশাতে জমি কম থাকার কারণে উনি পরবর্তীতে বিভিন্ন ধরনের মামলায় যেতে হয়, নকশা কারেকশনের জন্য বা রেকর্ড কারেকশনের জন্য মামলা করতে হয়, বিভিন্ন ঝামেলায় ওনাকে পড়তে হয়। এটা যেহেতু আপনি ঝামেলামুক্ত থাকতে চান এবং এটার ভিতরে পড়তে চান না, যার কারণে আপনি পূর্ব থেকে এটা সঠিক হয়ে নেবেন এবং সঠিক হওয়ার মাধ্যমেই কেবল আপনি জমিটি যাচাই বাছাই করে নিয়ে তারপরে ক্রয় করবেন। এছাড়া আপনি যে জমিটি ক্রয় করবেন সেই জমিটির যে দাগ নাম্বার আছে সেই দাগ নাম্বার ধরে আপনি যে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে যে জেলা যে রেকর্ড রুম আছে সেখানে যাওয়ার মাধ্যমে আপনি যাচাই বাছাই করে দেখবেন যে পরবর্তীতে এই জমিটি সরকার অধিগ্রহণ করা বা অ্যাকোয়ার করার সম্ভাবনা আছে কিনা।
যদি সরকারের ওই জমিটি অ্যাকুয়ার করা বা অধিগ্রহণ করার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি ওই জমিটি ক্রয় করা থেকে বিরত থাকবেন। কেননা আপনি যে উদ্দেশ্যে জমিটি ক্রয় করছেন, পরবর্তীতে সরকার যখন অ্যাকুয়ার করে নেবে তখন আপনার উদ্দেশ্য সাধিত হবে না। আর আপনি যদি মনে করেন যে সরকার অ্যাকুয়ার করলেও কোনো সমস্যা নেই, তাহলে আপনি নিশ্চিন্তে জমিটি ক্রয় করতে পারেন। এরপর আপনাকে আরেকটি বিষয় যাচাই করতে হবে, সেটি হচ্ছে জমিটির যে দাগ নাম্বার আছে বা জমিটির যে মৌজা খতিয়ান যে নাম্বার আছে বা জমিটির যে জেএল নাম্বার আছে, এই বিষয়গুলো জানার মাধ্যমে বা যে ব্যক্তি জমি বিক্রয় করছে তার থেকে এই তথ্যগুলো নেওয়ার মাধ্যমে আপনি নিকটস্থ ভূমি অফিসে যেয়ে যাচাই করে দেখবেন যে এই জমিটির ভিতরে কোনো ধরনের খাস জমি আছে কিনা। যদি দেখেন যে এই জমির ভিতরে কোনো ধরনের খাস জমি আছে বা ওনার নামে রেকর্ড হয়ে গেছে কিন্তু খাস জমি আছে, তাহলে আপনি ওই জমি ক্রয় করবেন না, বরং ক্রয় করা থেকে বিরত থাকবেন। কেননা বর্তমান বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন জেলা প্রশাসক মহোদয় যিনারা আছেন তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে যে অবিলম্বে খাস জমি দখলমুক্ত করে নিতে হবে, এবং কোনোভাবেই যদি কোনো খাস জমি এক ব্যক্তির নামে একাধিক রেকর্ড হয়ে যায় তাহলেও ওই খাস জমি তার থেকে বের করে নিতে হবে। আপনি ভুল করেও খাস জমি ক্রয় করবেন না এবং খাস জমি ক্রয় করা থেকে নিজেকে বিরত রাখবেন। এরপরে আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে ব্যক্তি জমিটি ক্রয় করবেন এবং যে দাগ নাম্বার দেখাবেন সেই দাগের আলোকে আপনি ওই ব্যক্তির সাথে সরাসরি জমিটির দখলে আপনি যাবেন এবং দেখবেন যে জমিটির অবস্থান সঠিক আছে কিনা। উনি যে জমিটি বিক্রয়ের কথা বলছে দাগ নাম্বারের সাথে বা জমিটির নকশার সাথে ম্যাপের সাথে মিল রেখে উনি অবস্থান সঠিকটা দেখাচ্ছে কিনা, এই বিষয়টি অবশ্যই আশেপাশে যেনারা আসেন বা প্রতিবেশী হিসেবে যেনারা আসেন বা পাশে যে সমস্ত জমিওয়ালারা আছেন তাদের সাথে কথা বলবেন, এবং তাদের সাথে কথা বলার মাধ্যমে আপনি জানতে পারবেন জমিটি সঠিকভাবে আছে কিনা বা ওই ব্যক্তি যে জমিটি আপনাকে দেখাচ্ছেন এই জমি সেই জমি কিনা। অর্থাৎ আপনি যখন জমিটি ক্রয় করবেন তখন অবশ্যই আপনি এইভাবে যাচাই বাছাই করে নেওয়ার মাধ্যমে জমিটি ক্রয় করবেন। আরেকটি কাজ আপনি করতে পারেন, সেটি হচ্ছে জমিটির যদি ঝামেলা আপনি আগে থেকে দেখতে চান বা জমিটি অন্য কারোর সাথে কোথাও কোনো ধরনের লেনদেন হয়েছে কিনা বা কোথাও ওই জমিটি বন্ধক দেওয়া আছে কিনা, এই বিষয়টি যদি আপনি জানতে চান তাহলে ওই ব্যক্তির সাথে যখন টাকা লেনদেন করবেন তখন আপনি একটি বায়নানামা দলিল করে নিতে পারেন। এই বায়নানামা দলিল করে নেওয়ার মাধ্যমে আপনি যখন জমিটির টাকা তাকে কিছুটা বায়না করবেন ওই সময় আপনি সেখানে একটি সাইনবোর্ড লাগিয়ে দেবেন এবং সাইনবোর্ডে উল্লেখ করে দেবেন যে বায়না সূত্রে এই জমিটির মালিক এখন আপনি, এবং সেখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তাহলে দেখতে পারবেন যে ওই জমিটি নিয়ে যদি কারোর সাথে কোনো ধরনের ঝামেলা থাকে বা ওই জমিটি যদি কোথাও কোনো ধরনের মর্টগেজ রেখে যদি টাকা লেনদেন থাকে বা ওই ব্যক্তি যদি লোন করে থাকে, এরকম কোনো ধরনের ঝামেলা হলে বা ওই জমিটি পূর্বে কারো কাছে বিক্রয় করেছে কিনা এই বিষয়টি আপনি খুব ভালোভাবে জানতে পারবেন যদি এই কাজটি করতে পারেন। তাহলে ভাই আশা করি বুঝতে পারছেন যে আজকের ভিডিওর মূল যে প্রতিপাদ্য বিষয় ছিল, অর্থাৎ জমি শুধুমাত্র ক্রয় করলেই হবে না, জমি ক্রয়ের সময় আপনাকে সতর্কতার সাথে জমি ক্রয় করতে হবে, এবং জমি ক্রয় করার সময় আপনাকে কিন্তু এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আপনি শুধুমাত্র জমি কিনছেন, আপনি জমির সাথে কোনো মামলা কিনছেন না।